আজকের পর্বটিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাকরণ অংশের পাঠ্য সমাসের ওপর থেকে দেখো কিছু ছোট প্রশ্ন আলোচনা করছি। তোমাদের সমাসের ওপর থেকে যে পারিভাষিক দিকগুলি রয়েছে, বিভিন্ন প্রকার সমাসের ডেফিনেশান এবং এক প্রকার সমাসের থেকে আরেক প্রকার সমাসের পার্থক্য বা সাদৃশ্য, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জেনে রাখতে হবে। নাহলে তোমরা এমসিকিউয়ে এমন ধরনের প্রশ্ন থাকবে যে সঠিক উত্তর নির্বাচন করতে পারবে না। দেখো, আজকে প্রথম প্রশ্ন, সমাস শব্দটির ব্যাকরণগত অর্থ কী? না সংক্ষিপ্তকরণ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলতে কী বোঝো? সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠিত হয়, সেই নতুন পদটিকেই বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। যেমন দেখো, তে মাথার সমাহার তে মাথা, এই উদাহরণে তে মাথা পদটি হচ্ছে সমস্ত পদ। তাহলে এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, সমস্ত পদের অপর নাম কি? না সমাসবদ্ধ পদ বা সমাসবদ্ধ পদের অপর নাম সমস্ত পদ। এর পরের প্রশ্ন, ব্যাসবাক্য বলতে কী বোঝো? যে বাক্য বা বাক্যাংশের সাহায্যে সমস্যমান পদগুলির পারস্পরিক সম্বন্ধটি বিশ্লেষণ করে দেখানো হয়, সেই বাক্য বা বাক্যাংশকে বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। যেমন উদাহরণ দেখো, মন রূপ মাঝি মন মাঝি, এই উদাহরণে আমরা দেখব মন রূপ মাঝি এই বাক্যাংশটি হচ্ছে ব্যাসবাক্য। তাহলে এখানে তোমাদের মনে হতে পারে যে সমস্যমান ডেফিনেশনের মধ্যে যে রয়েছে সমস্যমান পদ, তাহলে সমস্যমান পদ কোনগুলি? দেখো, এই উদাহরণেই মন রূপ মাঝি এই যে বাক্যাংশ বা যেটাকে আমরা ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলছি, এর অন্তর্ভুক্ত প্রত্যেকটি পদকে আলাদা আলাদা করে বলা হয় সমস্যমান পদ। অর্থাৎ মন একটি সমস্যমান পদ, রূপ একটি সমস্যমান পদ এবং মাঝি একটি সমস্যমান পদ। এবং আরও একটি বিষয়, মন এই সমস্যমান পদটি ব্যাসবাক্যের যেহেতু পূর্বে রয়েছে, তাই এটিকে বলা হয় পূর্বপদ, এবং মাঝি এই সমস্যমান পদটি ব্যাসবাক্যের পরে রয়েছে, তাই একে বলা হয় পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা ব্যাসবাক্যের যে ডেফিনেশন দেখলাম, সেখান থেকে আরও একটি প্রশ্ন বেরিয়ে আসছে, ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। এরপরে প্রশ্ন দেখো, দ্বন্দ্ব শব্দের অর্থ। একদিকে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে কলহ বা বিবাদ, আবার অন্যদিকের অর্থ হচ্ছে যোগ বা জোড়া। তাহলে দেখতে পাচ্ছ এর অর্থটি কিন্তু দুটি, এবং দুটি অর্থ সম্পূর্ণ বিপরীতধর্মী। এর পরের প্রশ্নে বলছে, কোন সমাসে উভয় পদ অর্থাৎ পূর্বপদ ও উত্তর পদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পায়? তাহলে একটু আগে আলোচনা করলাম যে একটি ব্যাসবাক্যের অন্তর্ভুক্ত পূর্বের পদটিকে, প্রথমের পদটিকে বলে পূর্বপদ এবং শেষের পদটিকে বলে উত্তরপদ বা পরপদ। সেই পদটি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখা যায় যে দুটি পদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পায়। যেমন তোমাদের একটি উদাহরণ বলি, আমিও তুমি আমি তুমি। দেখো, এখানে আমিও তুমি এটি ব্যাসবাক্য, ব্যাসবাক্যে আমি পূর্বপদ এবং তুমি পরপদ, সেটি আমি তুমি সমস্ত পদে গিয়ে প্রাধান্য পেয়েছে, দুটি প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পূর্বপদ পরপদ বা উত্তরপদের অর্থ প্রাধান্য পেয়েছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমস্ত পদে গিয়ে। এর পরের প্রশ্নে দেখো, কর্মধারয় শব্দটির ব্যাসবাক্য কী? যে করে সেই ধরে, এটি হচ্ছে কর্মধারয় সমাসের ব্যাসবাক্য। কর্মধারয় সমাসে কোন পদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পায়? না পরপদ বা উত্তর পদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পায়। যেমন কর্মধারয় সমাসের একটা উদাহরণ বলি, লাল যে টুপি লাল টুপি। তাহলে দেখো, এখানে ব্যাসবাক্যে দেখতে পাচ্ছি টুপি এটি পরপদ বা উত্তরপদ, আর সমস্ত পদে গিয়ে টুপি এটিকে আমরা পরপদ হিসেবেই পাচ্ছি। তাহলে দেখো, সমস্ত পদে টুপি এই শব্দটির অর্থ প্রাধান্য পেয়েছে। আমি যদি বলি নীল যে টুপি নীল টুপি, তাহলে টুপি এই পরপদের অর্থটা প্রধান, এবং সেটি যে কোনোভাবেই আমরা তাকে বিশেষিত করতে পারি। তারপরে প্রশ্ন, কোন বৈশিষ্ট্যে কর্মধারয় সমাস তৎপুরুষ ও দ্বন্দ্ব সমাস থেকে স্বতন্ত্র অর্থাৎ আলাদা? কর্মধারয় সমাসে একই ব্যক্তি, একই অস্তিত্ব, একই বিষয় বা একই বস্তুর অর্থ সমস্ত পদে গিয়ে পাওয়া যায়, আর সেটা আমরা পাই না তৎপুরুষ বা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। অর্থাৎ কর্মধারয় সমাসে ব্যাসবাক্যে যাই বলা হয় না কেন, সেটি সমস্ত পদে গিয়ে আমরা দেখব একজন ব্যক্তি বা একটি বস্তু বা যে কোনো একটি বিষয় কেন্দ্রিক প্রকাশিত হচ্ছে, কিন্তু তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা পাই না। এর পরের প্রশ্ন, কর্মধারয় সমাসে দুটি পূর্বনিপাতের দৃষ্টান্ত দাও। দেখো, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। তাহলে পূর্বনিপাত বলতে কি বোঝানো হচ্ছে? উদাহরণের দিকে দেখো,
যে সিদ্ধ হচ্ছে পূর্বপদ, আলু হচ্ছে উত্তরপদ। কিন্তু সমস্ত পদে গিয়ে দেখো পূর্বপদটি নিপাত হয়েছে, অর্থাৎ সেটি পরপদ হয়ে গেছে। পূর্বপদ যেটি সিদ্ধ ছিল সেটি সমস্ত পদে গিয়ে পরপদ হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় উদাহরণ, ভাজা যে চাল, চাল ভাজা, এটিকে বলা হচ্ছে পূর্ব নিপাতের দৃষ্টান্ত। এরপর কর্মধারয় ও তৎপুরুষ সমাসের একটি সাদৃশ্য বলতে বলা হয়েছে। উভয় সমাসের ক্ষেত্রেই কি হয় না, সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রতীয়মান হয়, অর্থাৎ ব্যাসবাক্যে যেটি পরপদ সেটি সমস্ত পদে গিয়ে প্রাধান্য লাভ করে। এরপরে প্রশ্ন, তৎপুরুষ সমাসের পূর্বপদের পরনিপাতের দৃষ্টান্ত। তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও কিন্তু পূর্বপদের নিপাত হয়, অর্থাৎ পূর্বপদ সমস্ত পদে গিয়ে পরপদ হয়। যেমন দেখো, পূর্বে অদৃষ্ট, অদৃষ্ট পূর্ব, অর্থাৎ ব্যাসবাক্যে পূর্বে ছিল, পূর্বপদটি ছিল পূর্বপদ, সেটি সমস্ত পদে গিয়ে দেখো পরপদ বা উত্তরপদ হিসেবে বসেছে। ঠিক একইভাবে পূর্বে শ্রুত, শ্রুত পূর্ব। এরপরে দেওয়া হয়েছে, যে সমাসে সমস্যমান পদের অর্থ সমস্ত পদে প্রতীয়মান না হয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য কোনো অর্থ প্রকাশিত হয় সমস্ত পদে, তাকে কি সমাস বলা হয় না, বহুব্রীহি সমাস বলে চিহ্নিত করা হয়। এরপরে দেখো দেওয়া হয়েছে সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে বৈসাদৃশ্য। সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে কি করা হয়, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়ে থাকে এবং সমস্ত পদে সমাহার না বুঝিয়ে সমস্যমান পদের দ্বারা লক্ষিত অর্থকেই প্রকাশ করা হয়। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহির দ্বারা কোনো সমষ্টি বা সমাহার বোঝানো হয় না। কিন্তু ব্যাসবাক্যের শুরুতে আমরা একটা সংখ্যাবাচক বিশেষণ পাই, আর দ্বিগু সমাসের ক্ষেত্রেও ব্যাসবাক্যের শুরুতে সংখ্যাবাচক বিশেষণ থাকে, কিন্তু সমস্ত পদে গিয়ে সমাহার বা সমষ্টিকেই তুলে ধরা হয়। যেমন পঞ্চ আনঞ্জার পঞ্চানন একটি সংখ্যাবাচক বহুব্রীহির দৃষ্টান্ত। এখানে পঞ্চানন বলতে মহাদেবকে বোঝানো হচ্ছে, কিন্তু ব্যাসবাক্যের শুরুতে একটি পঞ্চ সংখ্যাবাচক বিশেষণ রয়েছে ঠিকই, কিন্তু পঞ্চাননের দ্বারা কোনো সমষ্টি বা সমাহারকে নির্দেশ করা হচ্ছে না, মহাদেবকে বোঝানো হচ্ছে। আর পরের দৃষ্টান্ত দেখো, পঞ্চভূতের সমাহার পঞ্চভূত, এটি হচ্ছে দ্বিগুর দৃষ্টান্ত। এখানে ব্যাসবাক্যের শুরুতে পঞ্চ সংখ্যাবাচক বিশেষণ রয়েছে ঠিকই, কিন্তু পঞ্চভূত বলতে এখানে অন্য কোনো অর্থ নয়, এখানে একটি সমষ্টি, ভূতের সমষ্টি বা সমাহারকেই তুলে ধরা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা এই ধরনের প্রশ্ন আরও এই চ্যানেলে পাবে। এগুলো তোমরা যদি ক্রমাগত অনুশীলন করতে থাকো, দেখবে এমসিকিউ এর সঠিক উত্তর নির্বাচন বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের উত্তর